কে শুনে কার কথা? সে দৌড়ে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। হনু তার মেয়েকে সংক্ষেপে অন বলে ডাকে। হ্যালো রেইন, হাউ আর ইউ? I am fine, but I will miss you after your leave. By the way, you looking so pretty. থ্যাংক ইউ। আই উইল মিস ইউ টু রেইন। এর মধ্যে হঠাৎই রেইনের বাবা তাকে ডাক দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল। তার বাবা হাসি মুখে তাকে কোলে নিল, আদর করতে থাকলো। এই সবের দিকে একভাবে তাকিয়ে থাকলো অনন্য। বিষয়টা লক্ষ্য করলো অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল, আর অনন্য অনুকে জড়িয়ে ধরল। অনন্যর বয়স 3.5 বছর। বেশ কিছু না বুঝলেও বাবা কি তা বোঝে। মাঝে মাঝে এই বাবার কথা বলে জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটা গিফট দিয়ে যায় অনু। অনন্যের ফ্রেন্ডরাও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সবকিছু গোছগাছ করতে করতেই 1 সপ্তাহ চলে যায়। তারপর তারা সাফিনে জাহাজাজি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদাত আর সাদ এয়ারপোর্টে এসেছে ওদের রিসিভ করতে। এয়ারপোর্টে থেকেই বেরিয়ে অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার আগেই অনন্যর কোল থেকে নেমে দৌড়ে যায় সাদাতের কাছে। সে তার সাদাত মামাইকে ভালো করে চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যাকে অনু বকে দিলে সাদাত অনুকে বকে দেয়। তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সাদাত। কোত্থেকে যেন এক জোড়া ছোট ছোট হাত তার পা চাপটে ধরে। পেছন ফিরে দেখে তার ছোট্ট পুরি। কেমন আছে আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। খুব ভালো। তুমি কেমন আছো মাম্মাই? আমি তো বিন্দাস আছি। তো বলো তো, আসার সময় মা তোমাকে বিরক্ত করেনি তো? একদম না, শুধু একবার বকুনি দিয়েছিল, মুখ গোমড়া করে। কি এত বড় সাহস আমার প্রিন্সেসকে বকুনি দেয়? আজ ওর একদিন কি আমার একদিন। বলে সে মুচকি হেসে অনন্যকে কোলে তুলে সামনে তাকায়। হনু এবং বাকি সবাইকে আসতে দেখে। সেদিকে আগায়। আগের থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়ে গেছে অনু। চেহারা আগের মতো আর দুষ্টুমি ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যকে হনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। আপনারা হয়তো বেশ ক্লান্ত। চলুন যা যাক, এখান থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিচ্ছিরি দেখতে কেন হয়েছিস? খাওয়ার মজা পেয়ে কি সারাদিন খেতি নাকি কাজকর্ম কিছু করতি? কি হাল করেছিস নিজের? দেখলে মোটা মানুষও লজ্জা পাবে। এবার অনু রাগ উঠে গেল। কি সমস্যা লোকটা? সব সময় খোঁচা দিয়ে কথা বলতে হবে? কি মোটা হয়েছে সে, মাত্র 60 কেজি। তার ওজন বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটার কোনোদিনই ভালো হলো না। তাই সে আর কথা না বলে মুচকি হাসল। হঠাৎ তার পেছন থেকে একটা 7-8 বছরের ছেলে বেরিয়ে এলো। হনু তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না। হে তো সাদ। সে তাকে হাতের ইশারা করলো সামনে আসার জন্য। সাদ তার পিমনির ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। হনু তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার বাবাটা? খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমি তোমাকে খুব মিস করতাম। আমিও তোমাকে খুব মিস করছি সোনা। এতক্ষণ সবকিছু দেখছিল অনন্য। তার মাকে অন্যকেও জড়িয়ে ধরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। সাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। কে তুমি? আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকেই ভালোবাসে? আমি তোমার পিমনিকে চুপ ছড়িয়ে ধরেছি। তুমি কি ছোট পিচ্ছি? আমি পিচ্ছি নই, ওকে? আমি মামস, বি গার্লস। পিমনি, এই মেয়েটাকে সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়া শুনেই মিটিমিটি হাসছিল। তারপর অনু বলল, সাদ বাবা, ও হচ্ছে তোমার বোন অনন্যা। আর অনন্যা সাদ তোমার বড় ভাই হয়। তার সাথে ভালোভাবে কথা বলো, ভাইকে হাই বলো। আমার এমন পচা ভাইয়া লাগবে না। আমার মাকে নিয়ে যায়। আমারও তোমার মতো পচা বোন লাগবে না।
তারপর বহু কষ্টেই তাদের দুজনের ঝগড়া থামিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকেই সাদাত লোক দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনো রকম ফ্রেশ হয়ে যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদা ডিনারের ব্যবস্থা করতে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নির পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। শাফিন এই কয়েক বছরে অভ্যাসবশত প্রায় রাতেই অনুদের বাড়ির সামনে যায়, যদি অনুর সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানি শাফিনের মন বাড়িতে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর সাথে দেখা মিলবে। তাই আর দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর শাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে, অনুর ঘরের বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারা রাত দু চোখের পাতা এক করলো না। এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে, যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল 9টা পার হয়ে যাওয়ার পরেও অনুর দেখা মিলল না। হঠাৎই কোত্থেকে একটা বল এসে শাফিনের পায়ের কাছে থাকলো। সেই বলটা হাতে তুলতেই একটা 3 থেকে 3.5 বছরের বাচ্চা মেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। তুমি আমার বলটাকে হাতে কেন নিয়েছো? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার? শাফিন নিচু হয়ে বাচ্চাটির গাল টেনে দিল। ওহ, ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। তা কি নাম তোমার? আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছেন ডোন্ট টক উইথ ডেঞ্জারাস। কেন যেন শাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো নিশ্চয়ই ওর সমান বড় হতো। হঠাৎই কেউ একজন বাচ্চাটিকে ডাক দিল। বাচ্চাটি শাফিনের হাত থেকে বল নিয়ে তাকে বাই বাই দিয়ে চলে গেল। আর শাফিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা নানু ভাই বলে ডাক দিয়েছে। শাফিনের যা বোঝার তা বুঝে গেছে। এতক্ষণ সাথে কথা বলছিল অথচ তাকে চিনতেই পারল না। শাফিন ভাবলো আপাতত তার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না। সে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, না মা, অনুরা ফিরে এসেছে, যেন আমার একটা মেয়েও আছে। একদম বাচ্চা পুতুল, কি সুন্দর করে কথা বলে আমাকে। বলে কি জানো মা? মা নিষেধ করেছেন স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে। চেহারা একেবারে অনুর মতো, টুকটুকে করে হাঁটে, কথা বলে। মাও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। বলতে বলতে শাফিনের চোখ দিয়ে খুশিতে পানি এসে পড়ল। আর তার মা প্রত্যুত্তরে কিছু বলল না। বাড়ি এসে প্রথমেই সে অফিস থেকে ছুটি নিয়ে নিল। হনুর সাথে কথা বলতে হবে তার। হ্যাঁ, একবার হলেও মাফ চাইতে হবে। তার জন্য সুযোগ আর সময় দুটির প্রয়োজন। বিকেলে অনন্যার বায়নায় হনু তাকে সামনের পার্কে নিয়ে গেল। সাথে সাদও আছে। সকাল থেকেই পিমুনির পিছনে পড়ে আছে সে। আর তাকে দেখে অনন্য রেগে আগুন। এই ছেলে কেন তার মায়ের সাথে থাকবে? এ নিয়ে কয়েক দফা ঝগড়া হলো তাদের দুজনের মধ্যে। কিন্তু এক পর্যায়ে বিষয়টি খারাপের দিকে যায়। তুমি সবসময় আমার মায়ের কাছে থাকো কেন? তোমার কি মা নেই? গো টু ইউর মাদার। হোয়াই আর ইউ টেকিং মাই মাদার ফ্রম মি? মায়ের কথা শুনে সাদ চুপ হয়ে গেল। তারপর দৌড়ে হনু দিকে চলে গেল। হনু তাকে থামাতে পারল না। হনু সাদের মন খারাপের কারণ বুঝতে পারল। জন্মের পর থেকে সেটা মাকে কাছে পায়নি, মায়ের আদর পায়নি। তাই তো একটু মমতার জন্য পিমুনির কাছে আসা, সারাদিন তার পিছনে পিছনে ঘোরা। অনু বেশ বুঝতে পারে। তাই ভাবে আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করাতে হবে। তাই আগে এসে অনন্যের কাছে গেল। অনন্য, এগুলো কেমন ধরনের ব্যবহার? সাদ তোমার বড় ভাই হয়, আর আমি সাদের পিমনি হই। তোমার যেমন বাবাই নেই, তাদেরও তেমন মা নেই। তুমিও তো তোমার মামাইয়ের সাথে থাকো, তখন কি সাদ তোমাকে কিছু বলে? অনন্য মন খারাপ করে অপরাধীর মতো মাথা নাড়ল। তারপরে বলল, সাত ভাই আর মা কোথায় গেছে মা? উনি তো আকাশের তারা হয়ে গেছে। তাহলে তাকে সেখান থেকে আসতে বলো, তাহলেই তো আর তোমার কাছে বারবার আসবে না। সেখান থেকে তো কেউ ফিরে আসতে পারে না বাবা, যে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তাহলে কি আমার বাবা আকাশের তারা হয়ে গেছে মা? হি ডোন্ট ইভেন কাম টু আস। অনন্যার বাবার কথা শুনেই অনু আর কিছু বলতে পারল না। কথা ঘোরানোর জন্য বলল, যাও,
সাদ ভাইয়া মন খারাপ করেছে, তাকে গিয়ে সরি বলে আসো। তুমি কি চাও তোমার জন্য কেউ মন খারাপ করুক? তারপর অনন্য সাদকে সরি বলে আর সেও সরি মেনে নিয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাদ এখন অনন্যকে পরি বলে ডাকে। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে, দুজনেই সারাদিন খেলা করে। এখন বায়না ধরেছে তাদের নিয়ে ঘুরতে যেতে, তাই বাধ্য হয়েই বাইরে আসা। অনু বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির সামনের পার্কে গিয়ে বসল। তারা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো, কিন্তু সাদ তার পরীকে কারোর সাথেই খেলতে দিচ্ছে না। সে শুধু তার সাথেই খেলবে বলে এক প্রকার জোর করেই তার সাথে খেলতে লাগলো। আর এসব দেখে অনু একা একা এই জোরে হাসতে লাগলো। আর 4 বছর পর তোমার মুখের হাসিটা দেখতে পেলাম, খুব মিস করতাম তোমার হাসি হাসি মুখ। এই হাসিটা দেখার অপেক্ষায় তো ছিলাম আজ সারা দিন, 4টা বছর। আমার অপেক্ষাটা তাহলে সার্থক হলো। সকালে সাফিন ছুটির জন্য ইমেল দিয়ে তারপর কোনো রকম হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়লো হনুদের বাসার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর করলো না। তারপর সেই সকাল থেকে অপেক্ষা করতে লাগলো হনুর বাইরে আসার জন্য, কিন্তু সে বের হয় না। দুপুরে একবার বারান্দায় এসেছিল গোসল করে কাপড় শুকাতে। সাফিন তখন আড়ালে চলে গিয়েছিল, নয়তো অনু আর ঘর থেকে বের হবে না, সিন ক্রিয়েট করবে। আগে থেকেই যথেষ্ট সুন্দরী হয়ে গেছে অনু, স্বাস্থ্য কিছুটা বেড়েছে, আর গোসল করে আসার কারণে মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। আজ কতদিন পর সে অনুকে দেখল। হারালে দাঁড়িয়ে তার চোখে তৃষ্ণা মেটাচ্ছে সাফিন, কিন্তু অনু বেশিক্ষণ থাকলো না। তারপর একেবারে বিকেলে বেরিয়েছে সে বাচ্চাদের নিয়ে। তখন সে তাদের পেছনে যায় কথা বলতে, কিন্তু পরবর্তীতে ভাবে রাস্তায় কথা বলাটা ঠিক হবে না, তাই তাদের পিছু নেয়। তাদের একটা পার্কে ঢুকতে দেখে সে অনুর পেছনে পেছনে যায়। আগে দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে সে অনুকে হাসতে দেখে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সামনে চলে আসলো আর কথাটা বলে ফেলল। আচমকা কারো কণ্ঠ শুনে অনুর মুখের হাসি মিলিয়ে গেল। পেছন ফিরে দেখলেও সাফিন দাঁড়িয়ে আছে। আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, চুলগুলো আগোছালো, চোখগুলো লাল হয়ে আছে, যেন কত রাত ধরে ঘুমায়নি। মুখটা শুকিয়ে আছে, কিন্তু চোখের গভীরতা সে আগের মতোই। মনে চায় আর বারবার ডুব দিতে। এই ছলনাময়ী চোখের কারণেই সে বারবার ধোঁকা খেয়েছে। আর না, হঠাৎ সাফিনকে চোখের সামনে দেখে কেমন যেন শুরু হলো মনের মধ্যে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রেখে মুখের মুচকি হাসি বজায় রেখে সাফিনকে বলল, হাসিটা সরে যাবার কারণটাও তো আপনি ছিলেন, তা নয় কি? কথাটা শুনে সাফিন চোখ নামিয়ে নিল। তারপর অনু বলল, ওইসব কথা বাদ দিন। অতীতকে টেনে হিচড়ে সামনে এনে মুড অফ করার কোনো মানেই হয় না। তা কেমন আছেন? আর আপনার স্ত্রী বাচ্চারা কেমন আছে? স্ত্রী আর বাচ্চার কথা শুনে সাফিন মুচকি এসে বলল, আমি কেমন আছি তা তো আমার চেহারা দেখে তুমি ভালো বলতে পারবে, কারণ আমাকে তো আমার চেয়ে বেশি তুমি চেনো। আর স্ত্রী আর বাচ্চার কথা বলছো তো, সেটাও তুমি ভালো জানো। তুমি কেমন আছো, আমাদের মেয়ে কেমন আছে? সাফিনের কথার মানে অনু বুঝলো না, তাই সে আবার জিজ্ঞেস করলো, আপনি কেমন আছে তা আপনি ভালো বলতে পারবেন, আমি না। কারণ মানুষ ভালোবাসা মানুষের চেহারা দেখেই বলতে পারে সে কেমন আছে, তার মনে কি চলছে। আর আপনি আমার ভালোবাসার মানুষ নন। আপনার জন্য আমার মনে কোনো ধরনের অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই। আপনাকে তো আমি চিনি না। আর আপনার স্ত্রী কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে তা আমি কিভাবে বলবো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই না। কথাটা শুনেই সাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তারপরেও মুখে হাসি বজায় রেখে বলল, আমার স্ত্রী তো তুমি, আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি আছে, তা তো দেখতেই পাচ্ছি। তাহলে কি শাফিন বিয়ে করেনি কেন? সে কি কারোর অপেক্ষায় ছিল নাকি? তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না? অনু মনে মনে বলল, কিন্তু মুখে বলল, তার মানে আপনি বিয়ে করেননি কেন? ডিভোর্স হয়নি এই কারণে? সমস্যা নেই, আপনি পেপার পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দিব। যেখানে মনের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাহলে শুধু শুধু কাগজে কলমে সম্পর্কটা লিখে লাভ কি? আর আপনি বিয়ে করে নিলেও আমি ঝামেলা করতাম না, দেশে ফিরেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম। প্রত্যুত্তরে সাফিন কিছুই বলল না। এসব কথাই আশা করেছিল সে। এখন আর আগের মতো সব সময় সব কথায় রাগ ওঠে না, ধরতে গেলে কোনো কথায় রাগই ওঠে না। রাগ মানুষকেই ধ্বংস করে দেয়, তা সে নিজে ধ্বংস হওয়ার পরেই বুঝেছে।
তো ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। আগেই যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না। আগেই সব শান্তশিষ্টভাবেই মিটমাট করে নিতে পারত। অন্য এসব কথা বাদ দাও, যার জন্য এসেছি তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? প্লিজ, বেশি সময় নেব না, শুধু কিছু কথা বলবো। কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকবো, কোনো ধরনের বিরোধিতা করব না। শাফিনের শান্ত স্বরে কথাগুলো শুনেই হনু খুবই অবাক হলো, কারণ অনু যে কথাগুলো বলেছে অন্য সময় হলে শাফি এতক্ষণে রেগে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ফেলত, আর সেই সুযোগে হনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখন সে কিছুই করছে না বলে আর না করতে পারল না। সে নীরব রইল। নীরবতায় সম্মতি লক্ষণ ভেবে শাফিন ঝটপট অনুর হাত ধরে নিল। শাফিনের হাত ধরা দেখে সে জড়াজড়ি শুরু করলো ছোটার জন্য, কিন্তু শাফিন রিকোয়েস্ট করলো, খুব বেশি সময়ের জন্য ধরবো না, শুধু কিছু সময় ধরে থাকতে দাও। অনেক দিনের তৃষ্ণার্ত আমি, কিছু কথা বলবো, তারপর হাত ছেড়ে দিব। তুমি চাইলে আবার ধরবো, না চাইলে জোর করবো না। হনু আর কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। শাফিন বলা শুরু করলো, অনু, আমি জানি আমি অন্যায় করেছি, অন্যায় বললে ভুল হবে, অনেক বড় পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি করছি। একটা সময় ধোঁয়াশার পিছনে ছুটে এসেছি, কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলে বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে। আমি তোমাকে অনেক অপমান করেছি, গায়ে হাত তুলেছি, এমনকি ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো একটাও আমি মন থেকে করিনি, রাগের মাথায় এসব করেছি। তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না, অনেক ডিপ্রেস ছিলাম। একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি। তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম, সকাল পর্যন্ত, যদি তোমার এক ঝলক দেখা যায়। আর যেদিন আমি জানতে পারি আমি বাবা হব, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না। বিশ্বাস করো সে অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই এসব কথা বলে ফেলেছি। কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র। সব কিছুর জন্যই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি অনু। তুমি বললে তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোমাকে আর আমার সন্তানকে খুব প্রয়োজন আমার। তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষা করব, দরকার পড়লে সারা জীবন তোমার কাছ থেকে একটা অনুমতি চাইব, দেবে? এতক্ষণ অনু শাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ শাফিন অনুমতি চাওয়ায় তার দিকে ফিরল। কি অনুমতি? এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই, প্লিজ। আমি তো ওর বাবা, আমারও তো অধিকার আছে। শাফিনের ছলছল চোখের চাহনি দেখে অনু আর না করতে পারল না। অনুমতি পেয়ে শাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে সারা বিকেল অনন্যার সাথে খেলল, তারপর সন্ধ্যার দিকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরই মধ্যে অনন্য আর সাদের শাফিনের সাথে ভাব হয়ে গেছে। যাওয়ার সময় অনন্য শাফিনের কোল থেকে নামতেই যাচ্ছিল না, আর শাফিনেরও মন মানছিল না তাকে ছেড়ে যেতে। কিন্তু অনু ধমক শুনে অনন্য বাধ্য হয়ে কোল থেকে নেমে গেল। তারপর কেঁদে কেটে বাড়িতে গেল। শাফি নিজের বাড়ির উদ্দেশ্যে। সে একটা শান্তির ঘুম দিবে। অনুকে সে চোখের দেখা হলেও দেখেছে, তৃষ্ণার্ত মন কিছুটা হলেও শান্ত হয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।